ঐতিহাসিক ৭ নভেম্বর আজ অভ্যুত্থান পাল্টা অভ্যুত্থানের ঘটনাবহুল দিন। গণতন্ত্র ধ্বংসে আবারও চক্রান্ত চলছে বললেন মির্জা ফখরুল। ৭ই নভেম্বর বিপ্লব সংহতি দিবস আমাদেরকে সেই পথেই যেতে পারে, যে পথে সত্যিকার অর্থেই আমরা বাংলাদেশে গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণ করতে পারবো। স্বৈরাচার বিতাড়িত করা তরুণরাই বাংলাদেশ বিনির্মাণে ভূমিকা রাখবে, মন্তব্য জামায়াত আমিরের। আগামী নির্বাচনে আরেকটি মিরাকল হতে পারে বললেন ডক্টর তাহের। জুলাই সনদে কোনো নোট অফ ডিসেন্ট রাখা যাবে না বললেন নাহিদ ইসলাম। বাস্তবায়নের আদেশ দিতে হবে প্রধান উপদেষ্টাকে। রাজনীতির সংস্কৃতি বদলাতেই বিএনপিতে যোগ দেয়া জানালেন মীর স্নিগ্ধ। দল থেকে কাজ করতে চান জুলাই শহীদ ও আহতদের জন্য। 15 নভেম্বর থেকে পুলিশের নতুন পোশাক শুরুতে পাবে মহানগর, পিবিআই সহ কয়েকটি ইউনিট। পেশাদারিত্ব ও জনগণের সঙ্গে সম্পর্ক উন্নয়নই লক্ষ্য। তো ইনিশিয়ালি মেট্রোপলিটন এবং আমি বিশেষায়িত ইউনিট যেগুলো বললাম, এই পিবিআই, নৌ পুলিশ এরা আগে পড়বে, এরপরে পুলিশ হেডকোয়ার্টার্স এবং এরা হচ্ছে পরবর্তী। দেখছিলেন শিরোনামগুলো। এছাড়াও দেশ বিদেশের আরো খবর নিয়ে দুপুরে বাংলাদেশে আপনাদের সঙ্গে আছি আমি ইশরাত জাহান। দেশের রাজনৈতিক অনিশ্চয়তা আর অস্থিরতা দূর করার দিন ঐতিহাসিক ৭ নভেম্বর। জাতীয় রাজনীতির মঞ্চে আবির্ভূত হন বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান। ঘটনা প্রবাহে সেনা কর্মকর্তা থেকে রাষ্ট্রনায়ক হয়ে ওঠেন তিনি। ৭৫-এর উত্তাল সময়ে তৎকালীন সেনাপ্রধান জিয়াকে গৃহবন্দী করার মধ্য দিয়ে হুমকির মুখে পড়ে দেশের স্থিতিশীলতা। অভ্যুত্থান পাল্টা অভ্যুত্থানের টালমাটাল ক্ষণে সিপাহী জনতার স্বতঃস্ফূর্ত বিপ্লব, সম্ভাবনার নতুন আলো জ্বলে ওঠে বাংলাদেশের বুকে। যে দিনটিকে বিএনপি পালন করে বিপ্লব ও সংহতি দিবস হিসেবে। আগস্ট 2024, কারো ভাষায় অভ্যুত্থান, কারো মতে বিপ্লব। আন্দোলনের সূচনা হয়েছিল পতিত সরকারের বৈষম্য আর ফ্যাসিবাদী আচরণের বিরুদ্ধে। হত্যা নির্যাতনের মাঝে সেনাবাহিনীর ভূমিকার দিকে তাকিয়ে গোটা দেশ হতাশ হননি মুক্তিকামীরা। বিনা ঘোষণায় যেন বলা হয়ে যায় দেশ আর মানবতার প্রতি সংহতি। অনেকটা একই রকম প্রেক্ষাপটে উল্টো ঘটনা ঘটেছিল 1975-এর নভেম্বরে, যেদিন সেনাবাহিনীর প্রতি সংহতি জানিয়েছিল সাধারণ জনগণ। ৭ নভেম্বর 1975, সেনানিবাসে গৃহবন্দী সেনাপ্রধান জিয়াউর রহমান। গোটা বাহিনীর চেইন অফ কমান্ড ভেঙে নিজেকে সেনাপ্রধান ঘোষণা করেন ব্রিগেডিয়ার খালেদ মোশাররফ। এর আগে 15 আগস্ট নির্মমভাবে হত্যা করা হয় শেখ মুজিবুর রহমানকে। 3 নভেম্বর কেন্দ্রীয় কারাগারে খুন হন জাতীয় 4 নেতা। 7 নভেম্বর পূর্ববর্তী সেই সময়ে দেশজুড়ে বিশৃঙ্খল অরাজক পরিস্থিতি, বাকশাল আর দুর্ভিক্ষের ক্ষোভ জনমনে। জিয়াউর রহমান সেনাপ্রধান হওয়ার আগেই সারা দেশে পরিচিত কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতা ঘোষণা করা মেজর জিয়া হিসেবে। তাকে মুক্ত করা এবং স্বাধীনতার সার্বভৌমত্বের সুরক্ষায় এগিয়ে আসেন সাধারণ সিপাহী আর দেশপ্রেমিক সেনা কর্মকর্তারা। অকুতভয় সেই সেনা সদস্যদের প্রতি সংহতি জানিয়ে সাধারণ মানুষ নেমে আসে রাজপথে। ঘটনাবলী যদিও ক্যান্টনমেন্টের 4 দেয়ালের মধ্যে সীমাবদ্ধ ছিল, কিন্তু জাতীয় রাজনীতিতে এটি পরবর্তীকালে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সেই সময় সৈনিকদের মধ্যে যে বিদ্রোহ, এটি দমন করার মতো ব্যক্তিত্ব জিয়াউর রহমান ছাড়া আর কারো ছিল না, যার জন্য আজও বাংলাদেশ সেনাবাহিনী একটি শৃঙ্খলাবদ্ধ বাহিনী হিসেবে রয়েছে। বিপ্লবের স্ফুলিঙ্গে জিয়া হয়ে ওঠেন মহানায়ক। কর্নেল তাহেরের পথে না হেঁটে সতর্ক ছিলেন জনগণের ভরসায়। শুরুতেই চেয়েছেন সেনাবাহিনীর শৃঙ্খলা আর জনগণের আস্থা অর্জন। নানা ধরনের দুর্বল চিত্ত হটকারী অফিসারদের হাত থেকে সেনাবাহিনীকে রক্ষা করেন, দেশকে রক্ষা করেন। যখন সৈনিকেরা ট্রাক নিয়ে শহরে পরিভ্রমণ করেন, জেনারেল জিয়া জিন্দাবাদ বলেন, এগুলো দেখে সাধারণ মানুষও এই প্রভাবান্বিত হয়। 7ই নভেম্বরের পরিবর্তনের পর জাতি নূতন দিক নির্দেশনা পায়। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ক্ষমতায় আসেন
এবং তিনি একদলীয় শাসনের পরিবর্তে বহুদলীয় শাসন প্রবর্তন করেন। আরও বহু সংস্কার হয় এবং আমরা বাংলাদেশ নতুন পথে হাঁটতে থাকি। 1975-এর 7 নভেম্বরের 2 সপ্তাহের মধ্যেই জিয়াউর রহমান উপপ্রধান সামরিক আইন প্রশাসক হিসেবে দায়িত্ব নেন। তিনি রাষ্ট্রপতি হওয়া, সেনাবাহিনী প্রধান হওয়া, এগুলোর জন্য নিজে কোনো চেষ্টা করেননি। ভাগ্য তাকে এখানে নিয়ে এসছে। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা। গণতন্ত্র ধ্বংস করতে আবারও চক্রান্ত চলছে দাবি করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেছেন, ভোট ও বিচারের অধিকার নিশ্চিত করতে হবে। সকালে দলটির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানো শেষে এসব কথা বলেন বিএনপি মহাসচিব। তুলে ধরেন বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য। বলেন, দেশে জিয়াউর রহমানই প্রথম রাজনৈতিক ব্যবস্থা সহ বহুল বিষয়ে আমূল সংস্কার আনেন। মিছিলের স্লোগানে জিয়া জিয়া উচ্চারণ। শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে নেতাকর্মীদের ঢল। ঐতিহাসিক 7 নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস হিসেবে পালন করে বিএনপি। 1975-এর যেদিন সেনানিবাসে বন্দী তৎকালীন সেনাপ্রধান জিয়াউর রহমানকে মুক্ত করে সিপাহী জনতা, যে মুক্তির পর জিয়া হয়ে ওঠেন একজন রাষ্ট্রনায়ক। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানকে শ্রদ্ধা জানাতে তাই সমাধি প্রাঙ্গণে নেতাকর্মীদের এই উপস্থিতি। শ্রদ্ধা আর ভালোবাসায় স্মরণ করেন দেশের এক কিংবদন্তিকে। অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের নিয়ে দলের প্রতিষ্ঠাতার সমাধিতে শ্রদ্ধা জানান মহাসচিব ও স্থায়ী কমিটির সদস্যরা। দোয়া ও মোনাজাত শেষে গণমাধ্যমের মুখোমুখি হন বিএনপি মহাসচিব। বলেন, 75-এর 7 নভেম্বর আধিপত্যবাদের চক্রান্ত বানচাল করে দেয় সিপাহী জনতা। রাষ্ট্র পরিচালনার মাত্র 4 বছর মধ্যে তিনি বাংলাদেশে একদিকে রাষ্ট্র ব্যবস্থার রাজনৈতিক ব্যবস্থা, অন্যদিকে অর্থনৈতিক ব্যবস্থার আমূল সংস্কার সাধন করেন এবং একদলীয় বাকশাল থেকে তিনি বহুদিনের গণতন্ত্র নিয়ে আসেন। হরজন্মা মহাপুরুষ তিনি বাংলাদেশের অগ্রগতির মূল ভিত্তি রচনা করে দিয়েছিলেন। বৃহস্পতিবার দলের স্থায়ী কমিটির বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী জুলাই সনদ ইস্যুতে ঐকমত্য হওয়া বিষয়গুলোর আইনানুগ বাস্তবায়ন চায় বিএনপি। যথাসময়ে নির্বাচন আয়োজনে কার্যকর ব্যবস্থা গ্রহণে সরকারের প্রতি সেই আহ্বান পুনর্ব্যক্ত করেন বিএনপি মহাসচিব। গণঅভ্যুত্থানের পরে যখন বিভিন্ন রকমভাবে একটা প্রচেষ্টা চক্রান্ত চলছে যে গণতন্ত্রকে আবার ধ্বংস করার জন্য, জনগণের ভোটের অধিকারকে নিশ্চিত করতে পারবো, বিচারের অধিকারকে নিশ্চিত করতে পারবো, সেই লক্ষ্যেই বাংলাদেশ এগিয়ে যাবে, বিএনপি এগিয়ে যাবে, আমরা সেই লক্ষ্যেই কাজ করে যাচ্ছি। বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সারা দেশে নানান কর্মসূচি পালন করছে বিএনপি ও এর অঙ্গ সংগঠনগুলো। 7 নভেম্বরের সেই পটভূমিতে জিয়াউর রহমান রাষ্ট্র ক্ষমতা নয় বরং গুরুত্ব দিয়েছিলেন সেনাবাহিনীর শৃঙ্খলা ফিরিয়ে আনা, জনগণের আস্থা অর্জন এবং সেই সঙ্গে গোটা রাষ্ট্রে স্থিতিশীলতা আনার বিষয়ে। এরপর ঘটনাচক্রে, ঘটনার প্রবাহে জিয়াউর রহমান রাষ্ট্র ক্ষমতায় আসেন, বিএনপি প্রতিষ্ঠা করেন, নানান সংস্কারমূলক কর্মসূচি হাতে নিয়ে উন্নয়ন আর উৎপাদনের রাজনীতি করেন, যে রাজনীতি তাকে এই সময়ে এসেও ভীষণ রকম প্রাসঙ্গিক করে রেখেছে। বিএনপি তাই আগামী দিনের পথ চলা জিয়াউর রহমানকে সামনে রেখেই করতে চায় ভোটাধিকার প্রতিষ্ঠা এবং গণতন্ত্র পুনরুদ্ধার। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা। ঐতিহাসিক 7 নভেম্বর আজ দিবসটি উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে র্যালি করবে বিএনপি। সহকর্মী আরিফিন শাকিল সেখানে রয়েছেন, সেখানকার খবর তার মাধ্যমে জেনে নেব। আরিফিন শাকিল, নেতাকর্মীরা কি জড়ো হয়েছেন কিনা সেখানে জানাবেন এবং কোন রুটে এটি যাবে সে ব্যাপারেও জানতে চাই। ধন্যবাদ ইশরাত। এখনও নেতাকর্মীদের সে অর্থে উল্লেখযোগ্য হারে উপস্থিতি নেই, যেহেতু খানিক বাদেই জুমার নামাজ শুরু হবে, ফলে সবাই মসজিদেই এখন অবস্থান করছেন এবং আশপাশ সবগুলো মসজিদে উচ্চ পড়া ভিড় খুব স্বাভাবিকভাবে ঢাকার সবগুলো জায়গা থেকে, অর্থাৎ ঢাকা জেলার যে 20টি আসন রয়েছে প্রত্যেকটি আসন থেকেই মূলত বিএনপি নেতাকর্মীরা আজকের এই শোভাযাত্রায় অংশ নেবেন। এবং আপনি যেমনটা জানতে চেয়েছেন, রুটটি মূলত নয়াপল্টন থেকে শুরু হবে, দুপুর 3টায় একটি সংক্ষিপ্ত সমাবেশ হবে। সেই সমাবেশে বিএনপি মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর এবং স্থায়ী কমিটির সদস্যরা কথা বলবেন। এরপর
এরপরে এখান থেকে র্যালিটি শুরু হয়ে কাকরাইল মোড় হয়ে শান্তিনগর, মগবাজার, বাংলা মোটর ঘুরে একেবারে যে কারওয়ান বাজার সোনারগাঁ মোড় রয়েছে সেখানে গিয়ে এটি সমাপ্ত হবে এবং বিপুল সংখ্যক নেতাকর্মীরা আজকের এই শোভাযাত্রা অংশ নেওয়ার কথা রয়েছে। বিএনপি এর আগে এই শোভাযাত্রা যতবারই করেছেন ততবারই বিএনপির জন্য যেহেতু দিনটি আজকে বেশ মর্যাদাপূর্ণ ফলে বিএনপি নেতাকর্মীরা সর্বোচ্চ উপস্থিতি আজকে নির্দেশনা দেওয়া হয়েছে এবং আজকের এই সমাবেশ স্বাভাবিকভাবেই বিএনপি আয়োজিত, ফলে ধারণা করা হচ্ছে ঢাকার আশপাশের যে জেলাগুলো রয়েছে সেই জেলা থেকে অনেকে হয়তো এই শোভাযাত্রা অংশ নেবেন এবং বিএনপি আশা করছে যে আজকের সমাবেশে আজকের এই শোভাযাত্রায় মূলত নয়াপল্টন যে সামনে যে সড়ক সেই সড়ক থেকে শুরু করে একেবারে নটরডেম কলেজ পর্যন্ত এই শোভাযাত্রার যে স্থল সেটি নির্ধারণ করে দেওয়া হয়েছে। প্রত্যেকটি অঙ্গ এবং সহযোগী সংগঠনের জন্য এই প্রত্যেকটি জায়গা নির্ধারণ করে দেওয়া হয়েছে। 2টা নাগাদ তারা মূলত এখানে এসে হাজির হবেন। এরপরেই 3টায় সংক্ষিপ্ত সমাবেশ, এরপরে র্যালির যে কার্যক্রম সেই কার্যক্রম শুরু হবে। বিএনপির আজকের এই শোভাযাত্রার নানান কারণে নানান দৃষ্টিকোণ থেকে আজকের এই শোভাযাত্রা বেশ তাৎপর্যপূর্ণ, কারণ আপনারা জানেন যে এরই মধ্যে বিএনপির পাল্টা বিএনপির বিরুদ্ধে জামাতের নেতৃত্বে যে জোট হচ্ছে সেই জোটের নেতাকর্মীরা বা তারা বড় ধরনের শোডাউন দিচ্ছেন, ঢাকা চলো কর্মসূচি দিবেন এবং সে সঙ্গে সাংগঠনিক যে সক্ষমতা সেই সক্ষমতা বিএনপি আজকের এই শোভাযাত্রার মাধ্যমে আরেকবার প্রমাণ করতে চায়। ফলে প্রত্যেকটি ওয়ার্ড, ইউনিট এবং থানা থেকে বিপুল সংখ্যক নেতাকর্মীরা যেন আজকের এই শোভাযাত্রা অংশ নেন সেই ধরনের নির্দেশনা দেওয়া হয়েছে এবং দায়িত্বশীল নেতারাও কিন্তু আজকে তাদের সর্বোচ্চ উপস্থিতি এই জায়গায় নিশ্চিত করতে চান। ফলে যেহেতু সব জায়গায় প্রায় ঢাকার 14টি জায়গায় বিএনপির প্রার্থী ঘোষণা করা হয়েছে, সেই প্রার্থী সমর্থকরা আজকে এই শোভাযাত্রায় অংশ নেবেন। শাকির, অনেক ধন্যবাদ আপনাকে। জুলাই আন্দোলনে যে তরুণরা ভূমিকা রেখেছে তারাই আগামীর বাংলাদেশ বিনির্মাণে ভূমিকা রাখবে বলে মন্তব্য করেছেন জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান। বলেন, স্বৈরাচারকে বিতাড়িত করে তরুণরা নতুন বাংলাদেশের স্বপ্ন দেখিয়েছে। সকালে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ছাত্র শিবির আয়োজিত ডাকসুর নির্বাচিত প্রতিনিধিদের সংবর্ধনা অনুষ্ঠানে এসব কথা বলেন জামায়াত আমির। একই অনুষ্ঠানে দলটির নায়েবে আমির ডক্টর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, আগামী জাতীয় নির্বাচনে দেশে আর একটি মিরাকল হতে পারে। বলেন, বিশ্ববিদ্যালয়ে এখন ডালের ঘনত্ব বেড়ে গেছে, টর্চার সেলও বন্ধ হয়ে গেছে। অনুষ্ঠানে ডাকসুর ভিপি সাদিক কায়েম বলেন, নতুন বাংলাদেশে মুক্তিযুদ্ধ ও জুলাই ব্যবসা চলবে না। এ সময় ডাকসুর ভিপি হুঁশিয়ারি দিয়ে বলেন, সংস্কার প্রস্তাবে ভেটো দিলে তাদের পরিণতি ফ্যাসিস্টদের থেকেও খারাপ হবে। আমি সবসময় তারুণ্যের বিকাশের কথা, আমি তারুণ্য নির্ভর একটা বাংলাদেশ দেখতে চাই এবং আমি নই, আমরা সবাই দেখতে চাই, 18 কোটি মানুষ দেখতে চাই। এই তরুণরা আগামী বাংলাদেশ কিভাবে করবে তার রিহার্সাল হচ্ছে এখনকার ছাত্র সংসদের মাধ্যমে। যে আমাদের সংস্কার প্রস্তাবনা দিয়েছে সেই সংস্কার প্রস্তাবনা বাংলাদেশের মেজর পলিটিক্যাল পার্টিগুলো তারা বিরোধিতা করছে। আমরা হুঁশিয়ার করতে চাই, আপনারা যদি সাবধান না হন, আপনারা যদি সেই ওল্ড ফ্যাশন পলিটিক্স করতে চান, তাহলে আপনাদের পরিণতি খুব খারাপ হবে। জুলাই গণ অভ্যুত্থানে অংশীদারদের আগামী জাতীয় সংসদে থাকা উচিত বলে মনে করেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। দুপুরে রাজধানীর বাংলা একাডেমিতে ইউনিভার্সিটি টিচার্স ফোরামের আত্মপ্রকাশ অনুষ্ঠানে কথা বলেন তিনি। দ্রুত জুলাই সনদ বাস্তবায়ন করে প্রধান উপদেষ্টাকে নির্বাচনের জন্য আহ্বান জানান তিনি। জুলাই সনদে কোনো নোট অব ডিসেন্ট থাকা যাবে না বলেও মন্তব্য করেন নাহিদ ইসলাম। তিনি আরো বলেন, বাংলাদেশের মানুষ পরিবর্তনের জন্য মুখিয়ে আছে। পরিবর্তন ছাড়া অভ্যুত্থান, নির্বাচন, ঐকমত্য কমিশন সবকিছুই ব্যর্থ। পরিবর্তন না হলে তরুণরা প্রয়োজনে আবারও রাস্তায় নামবে। নাহিদ ইসলাম বলেন, ব্যক্তি ও সমাজের চিন্তার পরিবর্তন ছাড়া ফ্যাসিবাদ নির্মূল সম্ভব নয়। আমরা বলেছি যে জুলাই সনদের এই অর্ডারটা ডক্টর মোহাম্মদ ইউনূসকে দিতে হবেন গণ অভ্যুত্থানের জায়গা থেকে, এবং জুলাই সনদের নোট অফ ডিসেন্ট বলে কিছু থাকবে না। আমরা যা ঐক্যমত হয়েছে সেটা জনগণ বাকিটা ঠিক করবে। জনগণ যদি বলে সেগুলাই বাস্তবায়িত হবে। সেই সকল বিবেচনায় আমরা আশা করি খুব দ্রুত সময়ের মধ্যে জুলাই সনদের আইনি ভিত্তির মাধ্যমে আমরা নির্বাচনের দিকে যাব।
যারা এখনো নির্বাচন নিয়ে বিভ্রান্তিকর বক্তব্য দিচ্ছে, নির্বাচন ঠেকানোর চেষ্টা করছে, তারা স্বৈরাচারের দোসর, এই মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। সকালে নেত্রকোনায় জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন তিনি। এরপর সার্কিট হাউস মিলনায়তনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রেস সচিব বলেন, রাজনৈতিক দলগুলো প্রার্থী বাছাই থেকে শুরু করে নির্বাচনের প্রস্তুতি নিয়েছে। বর্তমান সরকারই নির্বাচনী সরকার হিসেবে কাজ করবে। তিনি আরো বলেন, মধ্য ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে, যা ঠেকানোর সাধ্য কারণ নেই। নির্বাচন নিয়ে কোনো বিভ্রান্তি নাই। যারা বিভ্রান্ত করছেন তারা আপনি খুঁজে দেখবেন যে তারা হচ্ছেন এই পতিত স্বৈরাচারের দোসর ছিলেন। হয়তোবা তার কাছ থেকে পূর্বাচলের প্লট পেয়েছেন, নতুবা তার কাছ থেকে কোনোভাবে কোনো মনিটারি বেনিফিট পেয়েছেন। বিএনপি একটি বড় রাজনৈতিক দল। এই দল থেকে শহীদ ও আহতদের নিয়ে বড় পরিসরে কাজ করা সম্ভব বলে বিএনপিতে যোগ দেয়া জানিয়েছেন শহীদ মীর মুগ্ধর ভাই মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ। যমুনা নিউজকে তিনি জানান, চিরায়ত রাজনৈতিক সংস্কৃতি বদলাতেই রাজনীতিতে যোগ দেওয়ার এই সিদ্ধান্ত। বিস্তারিত লামিয়া তিথির রিপোর্টে। জুলাই অভ্যুত্থানে শহীদ মীর মুগ্ধর কথা নিশ্চয় মনে আছে। ২৪-এর ১৮ জুলাই সন্ধ্যায় কোটা সংস্কার আন্দোলনের সময় উত্তরায় সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে মারা যান মীর মুগ্ধ। ৫ আগস্টের পর অন্তর্বর্তী সরকার গঠন করে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন। এর দায়িত্ব দেওয়া হয় মীর মুগ্ধর যমজ ভাই মীর মাহবুবুর রহমান স্নিগ্ধকে। শহীদ পরিবারের জন্য করা তহবিলের অর্থ বুঝিয়ে দিয়ে এ বছরের মে মাসে ব্যক্তিগত কারণ উল্লেখ করে ফাউন্ডেশনের পদ ছাড়েন মীর স্নিগ্ধ। মনোযোগ দেন পড়াশোনা আর স্কাউটিং এর কাজে। চিফ এক্সিকিউটিভ অফিসার পদ থেকে আমি রিজাইন নিয়েছি। সবশেষ রাজনীতিতে যোগ দিলেন স্নিগ্ধ। পছন্দের দল বিএনপি, নিয়েছেন দলটির সদস্য পদ। নির্মাণের জন্য একসাথে কাজ করতে হবে। স্নিগ্ধর কাছে প্রশ্ন, রাজনৈতিক দল হিসেবে বিএনপি কেন পছন্দ? সবথেকে বড় রাজনৈতিক দলে যুক্ত হওয়ার মাধ্যমে আমার কাছে মনে হয়েছে যে আমি জুলাইয়ের গণঅভ্যুত্থানের শহীদ এবং আহতদেরকে নিয়ে আরো বৃহৎ আকারে কাজ করতে পারবো। তরুণরা রাজনৈতিক বিমুখ হয়ে আছে, তারা মনে করে রাজনীতি একটা খারাপ জায়গা, সেখানে ভালো মানুষ যায় না। তো আমি সেই কালচারটা পরিবর্তন করতে চাই। আসছে নির্বাচনেই কি প্রার্থী হতে চান? স্নিগ্ধর উত্তর, দল নেবে এই সিদ্ধান্ত। আমি এখন বর্তমানে বিএনপির একজন কর্মী এবং কর্মী হিসাবে দল আমাকে যে নির্দেশনা দিবে সেভাবেই আমি কার্যক্রম করব। এখন সামনে যেহেতু আমাদের জাতীয় নির্বাচনের ধানের শীষকে জিতানোর জন্য আমাদেরকে দল যেভাবে নির্দেশনা দেবে আমরা সকলেই একসাথে মিলে সেভাবেই কার্যক্রম করব। সবাই একে অপরের প্রতি সম্মান রেখে একটি ইতিবাচকভাবে প্রতিযোগিতার মাধ্যমে এই যে জাতীয় নির্বাচনটি সামনে আসছে সেই নির্বাচনটিকে উৎসবমুখর করবে। বিএনপিতে যোগ দেয়া নিয়ে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে কি কথা হয় মীর মাহবুবুর রহমান স্নিগ্ধর? উনি চায় যে বাংলাদেশের তরুণরা রাজনীতির উপর আগ্রহ তরুণদের জন্মাক এবং বেশি বেশি তরুণ নেতৃত্বরা রাজনীতিতে অংশগ্রহণ করুক, যাতে করে বাংলাদেশের সামনের যে ভাগ্য সেই ভাগ্য যাতে পরিবর্তন করা সম্ভব হয়। বিএনপির সদস্যপদ নেয়ার পর এনসিপিও তাকে স্বাগত জানিয়েছে বলে জানান স্নিগ্ধ। রাজনৈতিক দল ও জনগণের মধ্যে ঐক্য থাকলে মুগ্ধসহ শহীদদের স্বপ্নের বাংলাদেশ গড়া সম্ভব বলে আত্মবিশ্বাস স্নিগ্ধের। এবং সবাই আমার সাথে একমত হয়েছে যে জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের রিপ্রেজেন্টেশন শুধুমাত্র কোনো নির্দিষ্ট দল কেন্দ্রিক না হয়ে সব দলের মধ্যেই এই রিপ্রেজেন্টেশন থাকা উচিত। লামিয়া তিথি, যমুনা নিউজ, ঢাকা। আগামী 15 নভেম্বর থেকে পুলিশের নতুন ইউনিফর্ম চালু হবে, যা লোহার বা আয়রন রঙের হবে। প্রথম ধাপে মহানগর হাইওয়ে নৌ পুলিশ এবং পিবিআই এর সদস্যরা এই পোশাক পাচ্ছেন। পর্যায়ক্রমে পুলিশের সব সদস্যরা এটি ব্যবহার করবেন। পুলিশ সদর দপ্তর জানায়, পেশাদারিত্ব বৃদ্ধি আর জনগণের সঙ্গে সম্পর্ক আরও সুদৃঢ় করাই লক্ষ্য। তবে আইনশৃঙ্খলা বাহিনীর মানসিকতায় পরিবর্তনের তাগিদ দিয়েছেন বিশ্লেষকরা। রাব্বি সিদ্দিকের রিপোর্টে বিস্তারিত। জুলাই গণঅভ্যুত্থানে বিতর্কিত ভূমিকার কারণে সমালোচনার মুখে পড়ে পুলিশ বাহিনী। ৫ আগস্টের পর নিরাপরাধ পুলিশ সদস্যদেরও মনোবল ভেঙে পড়ে। দাবি ওঠে বাহিনীর সংস্কার ও পোশাক পরিবর্তনের। সবকিছু মাথায় রেখেই বাহিনীটির সংস্কারে নানা পদক্ষেপ নেয় অন্তর্বর্তী সরকার।
প্রাথমিক পর্যায়ে র্যাব, পুলিশ ও আনসারের পোশাক পরিবর্তনের সিদ্ধান্ত নেয় সরকার। সচিবালয়ে দেওয়া হয় পোশাকের ট্রায়াল। যদিও নতুন পোশাকের কাপড়ের রং নিয়ে প্রশ্ন ওঠে, তারপরও গাঢ় নীল রঙের পরিবর্তে লোহার বা আয়রন রঙের পোশাক নির্ধারণ করা হয়। চলতি মাসের 15 তারিখ থেকে পুলিশকে আর দেখা যাবে না চিরচেনা পোশাকে। কনস্টেবল থেকে শুরু করে আইজিপি পর্যন্ত সকল স্তরে ব্যবহার করা হবে আয়রন রঙের পোশাক। অভিভাবক পুলিশ হেডকোয়ার্টার হিসাবে, সুতরাং অভিভাবক তো পরেই পড়বে আর কি, এটা হচ্ছে আমাদের। সুতরাং পর্যায়ক্রমে, যেহেতু এটা একটা পর্যায়ক্রমে দেওয়া হবে, একসাথে তো অতগুলা কাপড় সরবরাহ করার মতো পরিস্থিতি নাই। তো ইনিশিয়ালি মেট্রোপলিটন এবং আমি বিশেষায়িত ইউনিট যেগুলো বললাম, এই পিবিআই, নৌ পুলিশ, এরা আগে পড়বে। এরপরে পুলিশ হেডকোয়ার্টার্স এবং এরা হচ্ছে পরবর্তীতে। তবে র্যাবের বিষয়ে এখনো সিদ্ধান্ত না হওয়ায় বাহিনীটি বলছে আপাতত কালো রঙের পোশাকেই থাকবে বাহিনী। যাচাই বাছাই শেষে যখন বিষয়ের সিদ্ধান্তটি চূড়ান্ত হবে, তখনই নতুন পোশাকের বিষয়ে র্যাব ফোর্সেস একটি সিদ্ধান্তে আসতে পারবে। বাট যতদিন এই সিদ্ধান্তটা চূড়ান্ত না হচ্ছে, ততদিন পর্যন্ত আমাদের যে পুরনো যে পোশাক ছিল, এই পোশাকে আমরা আমাদের কাজ, স্বাভাবিক যে কার্যক্রম, সেই কার্যক্রমটা কন্টিনিউ করছি। অপরাধ বিশ্লেষকরা বলছেন শুধু পোশাক পরিবর্তন নয়, পুলিশের মানসিকতার পরিবর্তন প্রয়োজন। তার নিরাপদ কর্ম পরিবেশ যদি নিশ্চিত করা সম্ভব না হয়, এটা যদি সে করতে না পারে, পুলিশ প্রশাসন বলুন বা সরকার যদি এটি নিশ্চিত করতে না পারে, নতুন পোশাক মানে তাকে দেওয়া হলো, নতুন পোশাক পরে সে যদি আক্রমণের শিকার হয় এবং সে যদি আগের অভিযোগগুলো বারবার পুনরাবৃত্তি ঘটে, তখন নতুন পোশাক তো কোনো তাৎপর্য বহন করবে না। পুলিশকে জনবান্ধব করে তোলার জন্য প্রশিক্ষণ সহ নানা ধরনের পদক্ষেপ নেওয়ার পরামর্শও দেন এই বিশ্লেষক। এই নতুন পোশাকের সাথে পুলিশের কর্মকাণ্ডেও নতুনত্ব আসবে। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। চট্টগ্রামের বায়েজিদে সরোয়ার বাবলা হত্যা ও প্রতিবন্ধী অটোরিকশা চালক ইদ্রিস গুলিবিদ্ধ সহ রাউজানে গোলাগুলির ঘটনায় 6 জনকে গ্রেপ্তার করেছে র্যাব 7। এক প্রেস ব্রিফিংয়ে এই তথ্য জানান র্যাব 7-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাফিজুর রহমান। বলেন, 3টি পৃথক ঘটনায় অভিযান চালিয়ে 6 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে বাবলা হত্যাকাণ্ডে জড়িত 2 জন, রাউজানে গোলাগুলির ঘটনায় 3 জন এবং পরদিন আবারও বায়েজিদে অটোরিকশা চালকের ওপর গুলিবর্ষণের ঘটনায় 1 জনকে গ্রেপ্তার করা হয়। এর আগে বুধবার সন্ধ্যায় বায়েজিদ মুস্তামির চালিতাতলী খন্দকার পাড়ায় চট্টগ্রাম 8 আসনে বিএনপি মনোনীত প্রার্থী এরশাদুল্লাহর গণসংযোগের সময় দুর্বৃত্তদের গুলিতে নিহত হন সরোয়ার বাবলা। 24 ঘণ্টা না পেরোতেই বায়েজিদ এলাকায় আবারও গোলাগুলিতে আহত হন অটোরিকশা চালক মোহাম্মদ ইদ্রিস। এছাড়া বুধবার রাতে রাউজানের বাগোয়ান ইউনিয়নের চৌধুরী পাড়ায় দুর্বৃত্তদের গুলিতে আহত হন 5 জন। এদিকে বায়েজিদে বিএনপি প্রার্থীর গণসংযোগে গুলিবর্ষণের ঘটনায় 7 জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত 16 জনের বিরুদ্ধে থানায় মামলা করেছেন নিহত সরোয়ারের বাবা। মোট 3টি ঘটনায় ভিকটিম 9 জন ব্যক্তি গুলিবিদ্ধ ছিল এবং তাদের বিরুদ্ধে সবার বিরুদ্ধেই মামলা হয়েছে এবং কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে এবং টোটাল উল্লেখযোগ্য 6 জন ব্যক্তিকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে। ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের ট্রাক চাপায় অটোরিকশার চালক সহ 2 জন নিহত হয়েছেন। সকালে উপজেলার বাড্ডা বাজার এলাকায় সরাইল নাসিরনগর আঞ্চলিক সড়কে এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, সদর উপজেলার মৈন্দ গ্রামের মুসলিম মিয়া সকালে অটোরিকশা যোগে সরাইল বাজারে যাচ্ছিলেন। বাড্ডা বাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক চাপা দেয় অটোরিকশাটিকে। এতে ঘটনাস্থলে মারা যান মুসলিম মিয়া ও অটোরিকশা চালক মোহাম্মদ ইউসুফ। খবর পেয়ে মরদেহ উদ্ধার করে থানায় নেয় পুলিশ। এই ঘটনায় ট্রাকটি জব্দ করা হয়েছে, আটক করা হয়েছে চালককে। এছাড়া নোয়াখালী সদরের বাস চাপায় সিএনজি অটোরিকশা আরোহী এক শিশু নিহত হয়েছে, আহত হয়েছেন 3 জন। নদ নদীতে জেলেরা অবিরাম জাল ফেলে চললেও এখনও রাজধানীর বাজারে কমেনি মাছের দাম। মিঠা পানির সব ধরনের মাছের দরই কিছুটা বাড়তি বলছেন ক্রেতারা। আর ইলিশের দাম তো নিম্ন মধ্যবিত্তের নাগালের বাইরেই। বিক্রেতারা বলছেন, শীত চলে আসলেই মাছ ধরা পড়বে বেশি, তখন দামও কমে যাবে। একই চিত্র হাওর অঞ্চলেও। তবে উপকূলে মাছের সরবরাহ ভালো, আরও জানাচ্ছেন সহকর্মীরা। শীতকালে নদ নদীর পানি প্রবাহ কিছুটা স্থির থাকায় মাছগুলো গভীরে চলে যায়। এ সময় তাই ধরাও পড়ে কম আর দামও কিছুটা বেড়ে যায়। রাজধানীর মাছ বাজারে এর প্রভাব খুবই স্পষ্ট, কেননা এখনও মিঠা পানির মাছের দাম কমেনি।
ক্রেতারা বলছেন রুই কাতল কিনতে তাদের গুনতে হচ্ছে কেজি প্রতি 350 থেকে 500 টাকা পর্যন্ত, আর বড় সাইজের ইলিশ কিনতে 2400 থেকে 2700 টাকা পর্যন্ত খরচ হয়ে যাচ্ছে। ছোট মাছের দামও চড়া, তাই ছুটির দিনও সীমিত আয়ের মানুষের ভরসা চাষের কই তেলাপিয়াতে। মাছের একটু দাম বেশি, সবই কিনছি, খাওয়ার প্রয়োজনে সব কিনতে হয়। বাজারে অনেকই মাছ আছে, সব মাছের দামই একটু বেশি মনে হচ্ছে। বিক্রেতারা বলছেন নদ নদীর পানি কিছুটা কমে আসলে জেলেদের জালে অনেক বেশি মাছ ধরা পড়বে, দামও কিছুটা কমে আসবে আপনাতেই। মাছের সরবরাহ মনে করেন আর 15 দিন গেলে প্রচুর মাছ পাওয়া যায়। বড় ইলিশ কেজি বর্তমানে 2500-2600 টাকা কেজি, আর ছোট জাটকা আছে 3-4 কেজি বিকতে আছে 800-700 এটা। হাওর অঞ্চলের মাছের খবর জানতে আমরা যাচ্ছি সিলেটে সহকর্মী নাবিল হোসেনের কাছে। দর্শক, আমরা এই মুহূর্তে আছি সিলেটের সবচেয়ে বড় যে মাছের যে খুচরা বাজার সেই লাল বাজারে, এবং বিক্রেতাদের যে দাবি সেটি হচ্ছে যে শীতের শুরুতে যে পরিমাণ মাছের যোগান তারা পান, এবার ঠিক সেই পরিমাণ মাছের যোগান তাদের আসছে না। মাছ খানি গেলে মোটামুটি মাছ হাত করবো, এখন তো মাছ কম বাইরে আমরা বুঝছি, মাছের দাম বেশি। শীতের শুরুতে মাছের দাম যেরকম একটু কম থাকার কথা সেটি কিন্তু নেই, বিশেষ করে বড় মাছের পাশাপাশি ছোট মাছের দামও কিন্তু আগের তুলনায় বেড়েছে বলে ক্রেতাদের অভিযোগ। ইলিশের কেজি 2500, 2000 তেমলা খেয়ে খাইতো, কিলা খাইতো মানুষে। মাছের যোগান কম, এই যে মৌসুমে তো এই যে বাইরের মাছগুলো আসে, হাওরের মাছ আসে, ওগুলো আসতেছে না, কম আসতেছে এখনো। উপকূলের মাছের বাজারের খবর নিতে একরামুল ইসলামের কাছে। আমি রয়েছি সাতক্ষীরা শহরের সুলতানপুর মাছ বাজারে। বাজার ঘুরে আমরা দেখছি দেশীয় প্রজাতির সব ধরনের মাছের আকার এবং প্রকার ভেদে দাম কমেছে। মাছের দাম অনেক কমেছে, আগে ছাড়া অনেক কমেছে, বেচা কেনা কম, মাছ আমদানি বেশি হচ্ছে। বর্তমানে মাছের ঘের থেকে চাষিরা মাছ ধরছেন, ফলে বাজারে সরবরাহ বেড়েছে। ক্রেতাদের দাবি দাম কমেনি। যে মাছ আপনার 500 টাকা করে, সেই মাছগুলো চাচ্ছে আপনার 600 টাকা করে। এই ছিল সাতক্ষীরার মাছ বাজারের সবশেষ পরিস্থিতি। পেঁয়াজের বাজারে সিন্ডিকেটের আধিপত্য বেড়েছে। 2 সপ্তাহ ধরে দামের ঊর্ধ্বমুখী প্রবণতায় বেকায়দায় পড়েছেন ক্রেতারা। ডালের মোকামে অস্থিরতা দেখা দিয়েছে। সপ্তাহের ব্যবধানে মসুর ডালের কেজি প্রতি দাম বেড়েছে 25 টাকা। এদিকে শীতের সবজির যোগান বাড়ায় স্বস্তি ফিরতে শুরু করেছে। দোকানিরা বলছেন চলতি মাসেই আরো 1 দফা দাম কমবে। হঠাৎ করেই অস্থির পেঁয়াজের বাজার, সরবরাহে নেই ঘাটতি, মজুদ পরিস্থিতিও সন্তোষজনক। তারপরও পণ্যটির দাম অস্বাভাবিক বেড়েছে। মাত্র 4 থেকে 5 দিনের ব্যবধানে 1 কেজিতে দাম বেড়েছে মানভেদে 30 থেকে 40 টাকা পর্যন্ত। মাত্র 1 সপ্তাহ আগে 1 কেজি পেঁয়াজ পাওয়া যেত 75 থেকে 80 টাকা। আজকের বাজারে দাম হাঁকা হচ্ছে 110 থেকে 120 টাকা। পেঁয়াজের এমন চড়া দামে ক্ষুব্ধ সাধারণ ক্রেতারা। নির্বাচন নিয়ে ব্যস্ত, সবাই তো যার যার দান্দায় ব্যস্ত, বুঝলেন না? এই বাজারের দিকে খেয়াল নাই কেউ। আমি কয়দিন আগেও কিনছি 80 টাকা 75 টাকা কেজি, অনেক জিজ্ঞাসা করলাম 110 টাকা কেজি। হঠাৎ করে যদি কেজিতে 30 টাকা বাইরে জায়গাতে আমরা চলুন কেমনে? 3 দিন মানে মাঝে একদিন গেছে, আজকেই 40 টাকা বেড়ে গেছে কেজিতে। তাহলে কোথায় যাবো আমরা, তাই বলে? দেখার কেউ নাই, কেউ দেখতেছ না, জানতেছ না, মনিটরিং করে না। মৌসুমের শেষ পর্যায়ে ঘাটতি দেখা দিলে দাম কিছুটা বাড়ে, কিন্তু এখনো পেঁয়াজের যথেষ্ট মজুদ আছে এমন যুক্তি খুচরা বিক্রেতাদের। তাদের অভিযোগ পাইকারি পর্যায়ে সিন্ডিকেট করে রাতারাতি দাম বৃদ্ধি করা হয়েছে। পাইকারি বাজারে যথেষ্ট পরিমাণ পেঁয়াজ আছে, কিন্তু ওনারা বাড়তি রেটে বিক্রি করতেছে। আমরা বাইরে তো কিনে আনতে হয়, আবার আমরা কাস্টমারের কাছে দাম বেশি নিতে হয়। কিছুটা স্বস্তির দেখা মিলছে সবজির বাজারে। নতুন করে আর দাম বাড়েনি, বরং বেশ কিছু সবজি চড়া দাম থেকে কমতে শুরু করেছে। গোলবেগুন, টমেটো আর গাজরের দাম এখনো শতক ছাড়িয়ে। বাকি প্রায় সব ধরনের সবজি মিলছে 60 থেকে 80 টাকা কেজিতে। এদিকে শীতকালীন সবজির যোগান বাড়তে শুরু করেছে। বিক্রেতাদের দাবি নতুন করে আর সবজির দাম বাড়বে না, বরং 2 সপ্তাহ পর থেকে শীতের সবজির সরবরাহ বৃদ্ধি পাবে, যার ইতিবাচক প্রভাব পড়বে দামে। তো এখন একটু কমছে, তো আশা করি ইনশাল্লাহ পুরোপুরি শীতের সিজনে সবজিটা যখন পুরোপুরি লাগবে তখন অবশ্যই ইনশাল্লাহ কমবে। জায়গায় জায়গায় তো সিন্ডিকেট হচ্ছে, সেই সিন্ডিকেটটা যদি না থাকে ইনশাল্লাহ আমরা কমে পাবো। যতই আমদানি হবে ততই দাম কমবে, সামনে আশা করি যে দাম কমে যাবে আরো। এদিকে হঠাৎ করেই চলেছে দেশি মসুর ডালের বাজার। 1 সপ্তাহের ব্যবধানে কেজিতে বেড়েছে 20 থেকে 25 টাকা পর্যন্ত। 1 কেজি দেশি মসুর ডালের জন্য গুনতে হবে 150 থেকে 160 টাকা। মাসুদুজ্জামান রবিন, যমুনা নিউজ, ঢাকা। ক্যামেরার লেন্সে বলতে চান মানুষের কথা। আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশকে তুলে ধরতে চান অনন্য উচ্চতায়।
দর্শক, বলছি বাংলাদেশের আলোকচিত্র শিল্পী পিনু রহমানের কথা, যিনি সম্প্রতি রাশিয়া থেকে আন্তর্জাতিক ফটোগ্রাফিক অলিম্পিয়াডে অর্জন করেছেন স্বর্ণপদক। এক যুগেরও বেশি অভিজ্ঞতায় দেশ বিদেশ মিলিয়ে ৮০টির বেশি স্বীকৃতি অর্জন করেছেন তিনি। তরুণরাও যেন আলোকচিত্রে বাংলাদেশের জন্য অবদান রাখতে পারেন সে বিষয়েও কাজ করে যেতে চান তিনি। আহমেদ জানাচ্ছেন বিস্তারিত। বাঁশির সুরে যেন থমকে যায় চারপাশের বাতাস, ঠিক সেরকমই চারদিকের মুহূর্ত সব বন্দি করে রাখা মানুষটির নাম পিনু রহমান। পেশায় ব্যাংকার হলেও মননে মগজে আর আবেগে মানুষটি একজন আলোকচিত্রী। চারপাশের যাপিত জীবনের চলন্ত মুহূর্তগুলো স্থির চিত্রে ধারণ করার বাসনাই তাকে আলোকচিত্রী করেছে। ছবি তোলার তীব্র টান ছোটবেলা থেকেই। বিশ্ববিদ্যালয় জীবনে বন্ধুদের ছবি তুলেই হাতে খড়ি। এর পরের গল্প শুধু সামনে এগোবার। এক যুগেরও বেশি সময় ধরে বিশ্বের ২০টিরও বেশি দেশে তুলে ধরেছেন বাংলাদেশকে। ঝুলিতে ভরেছেন ৮০-র বেশি দেশীয় ও আন্তর্জাতিক স্বীকৃতি। যখন বিশ্ববিদ্যালয় লাইফ শেষ করলাম, তখন দেখা গেছে বাঁশি, কবিতা, ছবি তো চলছি, এরকম করতে করতে একটা সময় মনে হলো প্রফেশনাল লাইফে যখন ঢুকলাম, তখন আমি আসলে প্রথম ক্যামেরার জন্য একটা লোন নিই প্রায় ৭৫,০০০ টাকার মতো। এবং সেই ক্যামেরা দিয়ে যেহেতু আমার ব্যাংকের রবিবার থেকে বৃহস্পতিবার কাজ করতে হয়, আমি ঠিক করে নিলাম যে শুক্র আর শনিবার হবে আমার ছবিবার। এবছরের আগস্টে পিনু রহমান রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে অনুষ্ঠিত আন্তর্জাতিক ফটো অলিম্পিক ২০২৫-এর গ্র্যান্ড ফাইনালে অ্যাকসেন্ট ক্যাটাগরিতে স্বর্ণপদক অর্জন করেন। এছাড়া তিনি ওয়ার্ল্ড ফটোগ্রাফি অলিম্পিয়াডের রাষ্ট্রদূত হিসেবেও নিযুক্ত হয়েছেন, যার হাত ধরেই ২০২৭ সালে বাংলাদেশে এই আন্তর্জাতিক প্রতিযোগিতার আয়োজন হবে। প্রতিবারই যখন বিশ্বের যে কোনো প্রান্তেই যাই না কেন, আমার নামের সাথে যখন আমার দেশের নাম উচ্চারিত হয়, তখন যেই ফিলিংসটা তৈরি হয়, এটা তো আসলে ভাষায় অব্যক্ত, এটা ভাষায় প্রকাশ করা যাবে না। একটা ক্যাটাগরি যেটা ছিল অ্যাকসেন্ট ক্যাটাগরি, সেই ক্যাটাগরিতে তোলা ছবিটাই আমার ওখানে প্রথম হয়েছিল। আমি স্বর্ণপদক সম্মাননা পেয়েছিলাম সেখানে। ওখান থেকে ফিরে আসার পরে আমি এই ইন্টারন্যাশনাল ফটোগ্রাফিক অলিম্পিয়াডের অ্যাম্বাসেডর মনোনীত হই। লাল সবুজের এই বাংলাদেশকে ক্যামেরার লেন্সে তুলে ধরতে চান আরও বৃহৎ পরিসরে। ছবিতে মানুষের জন্য মানুষের কথাই বলতে চান নিয়মিত। নতুন প্রজন্মের জন্যও আলোকচিত্র জগতে অবারিত সুযোগের ব্যবস্থা করতে চান পিনু রহমান। প্রত্যেকবার যখন লেন্সের এপার দিয়ে তাকাই, আমি একটা গল্প খোঁজার চেষ্টা করি। আমার লেন্সের ওই পাশে যেন একটা গল্প থাকে, আমি একটা সোল খোঁজার চেষ্টা করি। আমি চেষ্টা করি মানুষের গল্প বলার, আমার ছবির মাধ্যমে কোনো একটা মেসেজ দেওয়ার। যতটুকুই যা কিছু শিখি না কেন, আমি যদি আমার পরবর্তী প্রজন্মকে কিছুটা শিখিয়ে যেতে পারি, আমার কাছে মনে হয় সেই দায়বদ্ধতার জায়গাটা কিছুটা ঋণ শোধ হলো আর কি। এ মাসেই রাশিয়ান কালচারাল সেন্টারে পিনু রহমানের প্রথম সলো অনুষ্ঠিত হবে। এছাড়া আগামী বছরের শুরুতে জাপানেও একটি একক প্রদর্শনী হওয়ার কথা আছে। আহমেদ রেজা, যমুনা নিউজ, ঢাকা। আন্তর্জাতিক অ্যাকাউন্টিং ডে-কে সামনে রেখে রাজধানীর হাতিরঝিলে অনুষ্ঠিত হলো অ্যাকাউন্টিং ডে রান ২০২৫। স্বাস্থ্য সচেতনতা ও পেশাগত জীবনে ভারসাম্য, এই বার্তা তুলে ধরতেই আইক্যাবের এই আয়োজন। ভোরের শীতল বাতাসে দৌড়িয়েছে ১৫০০-এরও বেশি অংশগ্রহণকারীরা। এই ইভেন্টের মিডিয়া পার্টনার ছিল যমুনা টেলিভিশন। ভোর থেকেই হাতিরঝিল এলাকা জুড়ে উৎসবের আমেজ। চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট, সিএ শিক্ষার্থী, কর্পোরেট পেশাজীবী, নারী পুরুষ সব বয়সী মানুষ একসাথে দৌড়ালেন অ্যাকাউন্ট ডে রানে। নেপাল ম্যারাথন করে আসলাম, গত সপ্তাহে বলতে লাস্ট স্যাটারডেতে, তো 42 কিলোমিটার ছিল এখানে। আমি ওইখানে সেকেন্ড হয়েছি। ফার্স্ট হওয়ার একটা আলাদা মজা আছে, এটা অবশ্যই মিস করি এবং ওটার জন্য ট্রাই যে করি না এমন না, বাট যদি আপনি আপনার রানটা বেটার করেন, বাট এরপরও যদি সেকেন্ড হন, ইটস ওকে। হেলথ ইস্যুটা সবাই মেনটেন করে না, তো সেক্ষেত্রে আজকে এখানে যে সব প্রফেশনাল লোকজন এসেছে, সবাইকে একসাথে করা হয়েছে। এভরিথিং ইজ ওকে। ওদের টোটাল প্রফেশনালি এবং আন্তর্জাতিক মান সম্পন্ন তারা ইভেন্টটা সম্পন্ন করেছে। আলহামদুলিল্লাহ, নিজের প্রতি খুশি যে আমি খুব দ্রুত ইমপ্রুভ করতে পেরেছি 3 মাসের মধ্যে। বেশ কয়েকটি জায়গায় পানি পানের জায়গা আছে ব্রেকের জন্য, ভালোই লাগলো প্রোগ্রাম। ফিটনেস মেটস অ্যাকাউন্টিং স্লোগানে
অনুষ্ঠিত এই দৌড়ে ছিল দুটি ক্যাটাগরি, 7.5 কিলোমিটার এবং শিশু ও মায়েদের জন্য 1 কিলোমিটার রান। ছোট্ট সোনামণিদের উৎসাহ ও প্রাণ চাঞ্চল্যে ভরে ওঠে পুরো এলাকা। সফলভাবে দৌড় শেষ করা প্রত্যেক অংশগ্রহণকারী পান ফিনিশার মেডেল। ম্যারাথনে এসেছি, 1 কিলোমিটার দৌড়িয়েছি। মা, মাম্মা, আমার খালামণি, আমার বাবা। এই আয়োজনকে আমরা স্বাগত জানাচ্ছি। এই জন্য আমরা পুরো ফ্যামিলি সহ আজকে যোগদান করেছি। আমি দৌড়াইছি বলে মেডেল দিয়েছি। দৌড়ালে স্বাস্থ্য ঠিক থাকে আর আমার দৌড়াতে অনেক ভালো লাগে। আমার বাচ্চারা তো অনেক হ্যাপি এসছে, তারা সকালে একদম ভোর 5টায় উঠেছে ঘুম থেকে। আয়োজকরা বলছেন, পেশাগত ব্যস্ততার ভিড়ে স্বাস্থ্য ও মানসিক সুস্থতার গুরুত্ব তুলে ধরতেই এই আয়োজন। আমাদের লোকগুলো এত বেশি স্ট্রেস থাকে, অ্যাংজাইটিতে থাকে, তাদের ওই যে ওয়েলবিংটা কম্প্রোমাইজ করে। অ্যাকাউন্টিংকে শুধুমাত্র বইয়ের গণ্ডিতে না রেখে আমরা এটাকে লাইফ স্টাইলের ভিতর নিয়ে আসা, যে আমাদের দৈনন্দিন জীবনে একটা পার্ট হিসেবে। ওয়ার্ল্ডে এই ধরনের অ্যাকাউন্টিং ডে উপলক্ষে এই রান কখনো হয়নি, আমরা ফার্স্ট আয়োজন করেছি। দৌড় শেষে হাতিরঝিলের অ্যাম্ফি থিয়েটারে আয়োজন করা হয় পুরস্কার বিতরণী অনুষ্ঠানের। আয়োজনের স্পন্সর, পার্টনার ও বিজয়ীদের হাতে পুরস্কার ও ক্রেস্ট তুলে দেন আইক্যাবের কর্মকর্তারা। তাজনুর ইসলাম, যমুনা নিউজ, ঢাকা।